আমন্ত্রণ এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ঐকমত্যের প্রচেষ্টা। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া এবং সাবেক ছাত্রনেতা প্রকৌশলী আজিজ মিসুর সেলিম। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুতেই শেখ রবিউল আলম, রবি আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফর শেষে আজ চলে গিয়েছেন, কিন্তু তিনি বাংলাদেশের সংস্কার, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, সংস্কার কমিশন নেতাদের সঙ্গে একটি দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে তিনি বেশ কিছু বিষয়ে রাজনীতিবিদদের কাছে বক্তব্য শুনতে পেয়েছেন। আমরা শুনে দেখেছি যে ভিন্ন ভিন্ন মত আছে। জাতিসংঘে মহাসচিবের সঙ্গে এই বৈঠককে আপনি কিভাবে দেখেন? আসলে সংকটের শুরুতেই কি জাতিসংঘকে এখানে অন্তর্ভুক্তির কোনো প্রচেষ্টা কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় দুই সহ আলোচক এবং যারা এই মুহূর্তে এসটিভির সাথে যুক্ত আছেন। না, শুরুতেই জাতিসংঘের সম্পৃক্ত হওয়া এভাবে আমি দেখছি না। তবে বাংলাদেশে জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ সদস্য, জাতিসংঘের মহাসচিব আসছেন। প্রসঙ্গটা অভ্যুত্থান পরবর্তী সরকার কি করণীয়, কি সহযোগিতা, বিষয়টি এভাবে না। তবে অভ্যুত্থান পরবর্তীতে যে পরিস্থিতি বিদ্যমান করছে, যে পরিস্থিতি বিদ্যমান আছে, সেটা সম্পর্কে জানা, অবগত থাকা, উত্তরণে সহায়ক কোনো ভূমিকা, সেটা তো জাতিসংঘ ভাবতে পারেন, জানতে পারেন এবং জানাতেও পারেন। যেহেতু উনি বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশে একটা বিশেষ পরিস্থিতি বিরাজ করছে, গণ অভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হওয়ার পর কিছুটা অস্থিরতা থাকে, কিছুটা দ্বিমত থাকে, পুনর্গঠন বা আপনার রিফর্মের যে বিভিন্ন মত থাকে, সেইগুলি নিয়ে ঐক্যমতে আসার ব্যাপারে কোনো কোনো জায়গায় কিন্তু একটু জটিল পরিস্থিতি তৈরি হয়। জাতিসংঘ কি বিশেষ ভূমিকা রাখবে কিনা ঐক্যমত, সে সম্পর্কে অবগত হয়েছেন মাত্র। আমার বিশ্বাস তিনি এটাও বিশ্বাস করেন যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এটা বাংলাদেশের রাজনীতিবিদরা ঠিক করবে, জনগণ ঠিক করবে, দায়িত্বশীল রাজনৈতিক দল আছে, ভিন্ন মত তো থাকবেই। কিন্তু যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য, তার মহাসচিব আসছেন, তিনি সব শ্রেণী পেশার মানুষের সাথে যেমন কথা বলেছেন, রাজনৈতিক দলগুলির সাথে কথা বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশনের সাথেও কথা বলেছেন। কথা বলে তিনি একটা ইতিবাচক ধারণা নিয়ে হয়তো গিয়েছেন। সেই ইতিবাচক বা এক ধারণার আমার কাছে এটা ভালো লেগেছে যে এই যে সব মানুষের সাথে বসে তিনি যে ধারণাটা পেয়েছেন, তাতে জাতিসংঘের একটা সহায়ক ভূমিকা পালনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা বা একটা সার্বজনীন রোল হয়তো আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে, আমার কাছে মনে হয়। আপনি ঐক্যমতের কথা বলছিলেন, বিশেষ করে সংস্কার নিয়ে। রাজনৈতিক দলগুলোর কাছে 34টি রাজনৈতিক দলের কাছে 166টি সুপারিশ পাঠিয়েছে ঐক্যমত্য কমিশন। অনেকটা উত্তরটা চেয়েছেন এমসিকিউ পদ্ধতিতে, সব দল উত্তর দেয়নি। 16টি দল, আপনার দল সহ, সময় নিয়েছে এবং তারা লিখিত আকারে উত্তর দিতে চেয়েছে। যা চেয়েছে তার চেয়ে কি বাড়তি কিছু রাজনৈতিক দল বলতে চায় কিনা? যে প্রশ্নগুলি বা যে বিষয়গুলি সুপারিশ আকারে এসেছে 166টি সম্ভবত, সেটা আমার কাছে অধিকও মনে হয়েছে। আবার এরকমও মনে হয়েছে যে ওই অন্তর্বর্তীকালীন সরকার কমিশনের সুপারিশগুলি চিহ্নিত করে রাজনৈতিক দলগুলি কতটুকু একমত আছে তার পরীক্ষা নিতে চেয়েছে আর কি, এরকম মনে হয়েছে আমার কাছে। এটা একটা অভিনব পদ্ধতি বলতে পারেন, এবং সেখানে রাজনৈতিক দলগুলির মতামতটা আরও মানে লিখিত আকারে সুস্পষ্টভাবে প্রকাশ করতে পারলে আরও ভালো হতো। মানে আপনার এই জায়গায় আমি একমত কিনা, কতটুকু একমত, না হলে এই চিহ্ন, হলে এই চিহ্ন, এই জায়গাগুলি আমার কাছে মনে হয় যে রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে খুব বেশি সহায়ক হয়। আসলে এক কথায় উত্তর দেওয়ার মতো না যে সেগুলো তৈরি না, সেখানে অপশনে রেখেছে তারা যে আপনি ওখানে বর্ণনা করতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যা চাইছেন সেটাই জনগণ চায় এবং সেটার সাথেই রাজনৈতিক দলগুলিকে একমত হতে হবে বা হওয়া যাবে না। এটা একটা কর্তৃত্ববাদী প্রক্রিয়ার মতো আমার কাছে মনে হয়েছে। কমিশনগুলি যে সুপারিশ করেছে সেগুলি সরকারের কাছে থাকতো, সেগুলি নিয়ে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করলে আরও ভালো হতো। রাজনৈতিক দলগুলির বিভিন্ন মতামত এবং কমিশনের মতামতগুলিকে অ্যাকোমোডেট কিভাবে করা যায় সে বিষয়ে সেগুলি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে অথবা উল্লেখ করে পরবর্তীতে রাজনৈতিক দলগুলির সাথে চূড়ান্ত মিটিং করলে আমার মনে হয় যে আরও সহজ হতো। এই প্রক্রিয়াটা যেটা হয়েছে সেটা মনে হয় কোনো ব্যক্তি গোষ্ঠীর
ইচ্ছাটাই রাজনৈতিক দলকে তার সাথে একমত কতটুকু বা কতটুকু না সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হচ্ছে। সেটা আমার কাছে খুব বেশি ট্রান্সপারেন্ট এবং খুব বেশি সহায়ক বলে মনে হয়নি। রবিউল ভাই, একটি বিষয়, সেটি হচ্ছে আমরা যে বিএনপির প্রসঙ্গে আসি, বিএনপি যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে আর এরা 166টি সুপারিশ পাঠিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। আপনারা সবসময় বলে আসছেন যে 31 দফা বাস্তবায়ন করলে বা 31 দফার মধ্যেই বাংলাদেশের যে আমূল পরিবর্তন সেটি আসলে সম্ভব, কিন্তু তার চেয়ে বেশি করতে চায় কিনা এই সরকার? না, আমাদের রাজনৈতিক দল হিসাবে আমি বলেছি তো, আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে। আমাদের কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো সরকারের কাছে আমরা দায়বদ্ধ না। আমরা জনগণের কাছে দায়বদ্ধ থেকে রাজনীতি করি। আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে যে সংস্কারগুলি রাষ্ট্রে নিশ্চিত করতে চাই, সেটা শাসনতন্ত্রে, শাসন কাঠামোতে, রাজনীতিতে, হ্যাঁ, আমাদের অর্থনীতিতে এবং ধরেন আমাদের প্রশাসনে, সেটা আমরা সুনির্দিষ্টভাবে 31 দফার মধ্যে উল্লেখ করেছি। তো তার বাইরে আর কোনো সংস্কার আমরা এই মুহূর্তে প্রয়োজন আছে বলে মনে করি না। তবে সরকার বলেন, অন্য কোনো রাজনৈতিক দল বলেন, এর বাইরে জনকল্যাণের জন্য, রাষ্ট্র ব্যবস্থাপনা স্বচ্ছতার জন্য, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য কোনো প্রস্তাবনা থাকলে আমরা তাকে স্বাগত জানাই। তাতে আমরা সেটাও আমরা অ্যাকোমোডেট করতে আপনি মনে করেন রাজি আছি। সংস্কার তো আরও সবার আগে আমরা উপলব্ধি করেছি, 2 বছর আগে করেছি তো। আবার আমরা এও বলেছি যে একটা গ্রহণযোগ্য নির্বাচন এর জন্য কিছু অতি প্রয়োজনীয় সংস্কারের দরকার আছে, সেইটা সরকার চিহ্নিত করুক এবং সেই সংস্কারগুলি করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকার তার কমিটমেন্ট অনুসারে প্রয়োজনীয় সংস্কার করবে। ধরুন অন্যান্য রাজনৈতিক দলের ইতিমধ্যে তো কিছু সংস্কার আমরা শুনছি যেগুলি অনেকটা কাল্পনিক, তাদের চাওয়া কতটা অপ্রয়োজনীয় আছে, অবাস্তব আছে। আমাদের বক্তব্য হচ্ছে, তোমরা এইগুলিকে নির্বাচনী ম্যানিফেস্টো করে জনগণের কাছে যাও। জনগণ যদি এই সব দাবিগুলি মেনে নেয়, তাহলে তো যদি তার সাথে একমত হয়, তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তুমি মেজরিটির ভিত্তিতে অথবা সংসদে গিয়ে সেই ব্যাপারে সোচ্চার হও, সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে আমরা করতে পারি। কারণ একটা শক্তিশালী সরকার, জনগণ কর্তৃক নির্বাচিত সংসদ এবং সরকার, তারাই পারে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় স্বার্থ রক্ষা করতে। কোনো ব্যক্তির ইচ্ছা, গোষ্ঠীর ইচ্ছা, নতুন রাজনৈতিক দল হয়েছি মানে এই চিন্তা, এগুলি থাকতে পারে, কিন্তু চূড়ান্ত মূল্যায়ন পাবে জনগণের কাছে এবং তার জন্যই হচ্ছে জনগণের রায়। সে পথ বন্ধ করে, সে পথকে প্রলং করে, সে পথে অনিয়া থেকে কোনো সংস্কার হতে পারে বলে আমি মনে করি না। সেটা রাষ্ট্র ব্যবস্থাপনার এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। আমি চাইবো যেটা, যে সব রাজনৈতিক দল তাদের যা করণীয় আছে জনগণের কাছে, যেটা একান্তই প্রয়োজন এই মুহূর্তে, প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার, প্রশাসনিক কিছু সংস্কার, নির্বাচন কমিশনে কিছু সংস্কার, বিচার বিভাগেও কিছু সংস্কার, যেটা নির্বাচনের পথকে রুদ্ধ করেছে ইতিমধ্যে আমরা চিহ্নিত, সেটাকে উন্মুক্ত করে একটা গ্রহণযোগ্য নির্বাচন, এবং সেই নির্বাচনের ফলে যে সংসদটা হবে সেটা শক্তিশালী সংসদ, সেই সংসদে সব কিছু দিয়ে একমত হওয়া যাবে। আর আমরা তো বলেছি মেজর সংস্কারের কথা তো 31 দফার মধ্যে আমরা উল্লেখ করেছি। তো তার ফলে আমাদের 31 দফা এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন, তার মধ্যেই রয়েছে জনগণের কল্যাণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের আপনার কমিটমেন্ট। শেখ রবিউল আলম, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, ঐক্যমত্য প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চলছে, সেটিকে আপনি কিভাবে দেখেন? জাতিসংঘ মহাসচিব সঙ্গে বৈঠক, সেটি একটি বিষয় আছে। আমার যেটি জানতে চাওয়া সেটি হচ্ছে, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে যে কিছু সংস্কার আছে যেগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রয়োজন নেই। 166টি ইস্যু যেটি দাঁড় করানো হয়েছে, তার বাইরে রাজনৈতিক দলগুলোকে বলা হচ্ছে যে প্রয়োজন নেই আলোচনা, সেই সংস্কারগুলো তারা করতে চায়। তার মানে কি তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে পুরোপুরি আস্থায় আনা যাচ্ছে না, এরকম কোনো বিষয় কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে। ঐক্যমতের কমিশন যেই যাত্রা শুরু করছে 166টি প্রশ্ন দিয়ে 34টি রাজনৈতিক দলের মধ্যে, সেখানে একটু অনৈক্যের সৃষ্টি করা হয়েছে আমি মনে করি। আপনি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশে 50-এর উপর এই মুহূর্তে, সেই জায়গায় আপনি 34টিকে নির্ধারণ করার মধ্য দিয়ে অনৈক্যের একটা ধারা সৃষ্টি করলেন। কাজে ঐক্যমত যে জিনিসটা বোঝাই, এবং জাতীয় ঐক্যমত যেটা রবিউল ভাই বলল, জাতীয় ঐক্যমত মানে আপনি একটা অংশকে বাদ দিয়ে ইয়ে করবেন, এটা হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় ঐক্যমত করলে আপনি সর্ব মতামতকেই একটা সুযোগ দিতে হবে। সেই ক্ষেত্রে যারা হত্যা, খুন, দুর্নীতি বা ইয়ের সাথে জড়িত আছে তাদের বিচারের জন্য একটা সেক্টর থাকতে পারে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। জাতিসংঘের মহাসচিব, আমরা সদস্য রাষ্ট্র হিসেবে আমাদের
এখনের দেশের যে পরিস্থিতি, আমি মনে করি যে আমাদের সাথে রাজনীতিবিদদের সাথে এবং সুশীল সমাজের সাথে বসাটা এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অতীতে যদি আমরা জাতিসংঘের কার্যকলাপ দেখি, আমাদের নির্বাচন নিয়ে বা আমাদের দেশের অন্য সমস্যা নিয়ে অতীতেও কিন্তু জাতিসংঘের প্রতিনিধি এখানে এসেছিল, খুব বেশি একটা কার্যকর ভূমিকা পালন করতে পারছে বলে আমরা মনে করি না। কিন্তু এখন যেহেতু মহাসচিব নিজে এসছে এবং উনি করছে, এইটা কতটুকু কার্যকর হবে এটা সময় বলে দেবে। কিন্তু আমাদের দেশের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে এবং আমাদের যারা এই জায়গার স্টেক হোল্ডার, রাজনীতি করে সুশীল সমাজ, সাংবাদিক, তাদেরকেই এই সমস্যার সমাধানের জন্য যেতে হবে। আপনি যেটা বলেছেন যে ঐক্যমতের ইয়েতে কমিশনের সঙ্গে যে মহাসচিবের বৈঠক হলো, আপনি দেখলেন যে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের ক্ষেত্রে সেখানে 1 লাখ লোকের ইফতার দেখলাম আমরা, সেখানে একটি বড় আয়োজন ছিল। সব মিলিয়ে আসলে রাজনীতিকে প্রভাবিত করার কোনো প্রচেষ্টা আছে কিনা? আমি মনে করি যে রাজনীতির খুব বেশি একটা প্রভাবিত করার কোনো ইয়ে নেই। কিন্তু এই মুহূর্তে ওনার এই সফর এবং আপনি 1 লাখ লোক বলেন আর বেশি লোক বলেন, এই ইফতারটা এটা একটা পজিটিভ সাইড বলে আমি মনে করি, আমার ব্যক্তিগত ইয়ে। এখন কমিশন নিয়ে যে আলোচনাটা হওয়া দরকার, এখন প্রশ্ন এমসিকিউ প্রশ্নের মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের ইয়ে দেবে, এই প্রক্রিয়াটার সাথে আমি দ্বিমত পোষণ করি। বরং রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে যদি কমিশনের সমস্ত কমিশনগুলো কী কী প্রস্তাবনা আনছে সেগুলো আলোচনা করত, তারপরে একটা জায়গায় যাওয়া যেত, সেই জায়গাটার মধ্যে একটা পজিটিভ ইয়ে আসতো। এখন যে আসবে না আমি এটা মনে করি না, কিন্তু এই প্রক্রিয়াটা, টিকচিহ্নের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা খুব বেশি একটা মানে কার্যকর প্রক্রিয়া হবে আমি জানি না। এই মুহূর্তে সমস্যাটা কি? এই মুহূর্তে সমস্যাটা হলো সংস্কার এবং নির্বাচন। এক পক্ষ বলছে যে সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন আমরা চাচ্ছি না, অর্থহীন হবেন। এখন এই অবস্থানে যদি বহাল থাকে, আর অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু চাচ্ছে যে সংস্কার যতটুকু প্রয়োজনীয় অতটুকু সংস্কার করে ডিসেম্বরের মধ্যে অথবা জানুয়ারির মধ্যে একটা নির্বাচন করা। তো এই জায়গার মধ্যে কিন্তু ঐক্যমত প্রতিষ্ঠিত হচ্ছে না। জাতীয় ঐক্যমত তো পরে, স্বাভাবিক একটা প্রশ্ন আমরা ঐক্যমত করতে পারছি না। আপনি এই যে নতুন এনসিপি যে নতুন দল হলো নাগরিক পার্টি, চেয়ারম্যান আহ্বায়ক নাহিদ যে বক্তব্য দিলেন যে সংস্কার এবং বিচার করার পরে নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের ব্যবস্থা কি কোনো দল করে বাংলাদেশে? ওনারা কীভাবে করবে? ওনারা কোন জায়গায় আছে? এইসব বক্তব্য যদি আসে তাহলে ঐক্যমতের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু একটু দূরত্ব সৃষ্টি হয়। কোনো রাজনৈতিক দল কি বিচার চায় না? এরকম তো আমি দেখি নাই। সংস্কারও চাই, বিচারও চাই, পাশাপাশি নির্বাচনও চাই। এখন আপনি শুধু বিচার কার্যক্রমটা সম্পন্ন করার পরে নির্বাচন চাচ্ছেন। বিচার কার্যক্রম সম্পন্ন করতে হলে আপনাকে তো অনেকগুলা ধাপে যেতে হবে। আপনি ফৌজদারি কার্যবিধির কিছু নিয়ম আছে। একটা মার্ডার কেসের যদি আপনি ন্যূনতমভাবে বিচার করতে চান, তাহলে এটা এফআইআর হওয়ার পরে তদন্তে যাবে, চার্জ গঠন হবে, চার্জ গঠন করে সাক্ষী হবে, সাফাই সাক্ষী হবে, এরকম অনেকগুলো ধাপ আছে। আপনি মামলাগুলো যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন এক একটা মামলার মধ্যে 150-200 এরকম আসামি। এখন তদন্ত কিন্তু খাতা কলমে লেখলে হবে না, প্রত্যেকটা আসামি জড়িত কি জড়িত না ফৌজদারি কার্যবিধি অনুসারে আপনার তদন্তে যেতে হবে। আপনি এই প্রক্রিয়ায় তদন্ত গিয়ে কতদিন পরে এই বিচারের কাছে যাবেন? আরেকটা প্রক্রিয়া হতে পারে যে 164 কাউরে দিয়ে নিয়ে আসেরা এটার ভিত্তিতে একটা বিচার করলো, কিন্তু এই জিনিসটা তো বিচারের ক্ষেত্রে একটা প্রশ্ন জায়গা আসে যাবে। তারপরেও কিছু মামলা, 2-1টা মামলাকে টার্গেট করে যদি এগিয়ে নেওয়া যায়, তাহলে একটা মামলার প্রক্রিয়া, বিচারের প্রক্রিয়া চলতে থাকলো, সংস্কারের প্রক্রিয়া চলতে থাকলো, যতটুক সংস্কার হলো, তারপরে নির্বাচিত যে সরকার আসবে সেই সরকার এসে বিচারও করবে, সংস্কারও করবে। এটার একটা কমিটমেন্টে সবার আসা দরকার, এটার একটা চার্টার সব দলের মধ্যে আসা দরকার যে আমরা এই বিচারগুলা, এই সংস্কারগুলা যেই দলই নির্বাচনে আসি আমরা করব। কিন্তু নির্বাচনকে আপনি একটা অনিশ্চিত সময়ের জন্য একটা মানে নির্ধারিত কোনো ডেট তারিখ নাই, আপনি বলতেছেন যে বিচার হওয়ার পরে নির্বাচন, সংস্কার হওয়ার পরে নির্বাচন, তাহলে এটা কতদিন থাকবেন আপনি? এই সরকার যে 6 মাসের বেশি সময় অতিক্রম হলো, সংস্কার বিচারের কথা বলছিলেন বা এটি হওয়ার পরে নির্বাচন, 6 মাসে আসলে কতটা সংস্কার, কতটা বিচারের ক্ষেত্রে কতটা অগ্রগতি, সেটি আসলে জনমনে কোনো শঙ্কা উদ্বেগ ঘটায় কিনা? যে কিছুটা উদ্বেগ তো আছেই, বিচার যতটুক আগানো দরকার সেই পরিমাণ হয় নাই।
সংস্কারে কমিশন টমিশন একটা রিপোর্ট দিছে, এটার ফলাফল কী আসে সকল রাজনৈতিক দল যখন এটার দিবে, তারপরে আমার মনে হয় যে এই জায়গা থেকে একটা আসতে পারে। কিন্তু কোনো রাজনৈতিক দল বলে নাই যে 166টি প্রশ্নের যে সংস্কার আনা হয়েছে এই সবগুলা শেষ করে তারপরে নির্বাচন করতে হবে, এই অবস্থা নাই। সংস্কার যতটুক দরকার এই মুহূর্তের জন্য সেই সংস্কারটা করুক, বাকিগুলা একটা সবাই মিলে একটা ইয়ের মধ্যে আসি, আমরা যে ঐক্যমতে আসি যে এইগুলা পরবর্তীতে আমরা নির্বাচন করব। রেজাউল ইসলাম ভাইয়া, আমি আপনার কাছে আবার আসবো। প্রকৌশলী আজিজ মিসির সেলিম, আপনার কাছে যেতে চাই। আমার প্রশ্ন হচ্ছে দুটি। একটি হচ্ছে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে ধরনের পূর্ব অবস্থা তৈরি করা দরকার, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে ধরনের আস্থা নিয়ে আসা প্রয়োজন, সেটি আসলে পরিলক্ষিত হচ্ছে কিনা, সেটি একটি প্রশ্ন। দ্বিতীয়টি হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের উপর জোর দিচ্ছে বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো, কিন্তু 166টি প্রশ্নের যে উত্তর বা যে প্রস্তাবনা, সেটি কিন্তু সামগ্রিক সংস্কারের একটি চিত্র আছে। তার মানে কি সরকার পুরোপুরি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে পারছে না? সরকারের সাথে দেখেন, আপনি যদি বিএনপির কথা বলেন, মানে যারা বড়, যারা মনে করতেছে যে নির্বাচন হলেই আমরা ক্ষমতায় যেতে পারবো, তাদের পক্ষ থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুততার সাথে নির্বাচন হয়, এটা তাদের জন্য ভালো, এবং তাদের এই চাওয়ার পিছনে অযৌক্তিকতার কিছু নেই, ঠিক আছে। তবে ওই একটা কথাই যে আমাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে এত রক্তপাত, এত কিছু, এখানে তো জনগণের চাওয়াটা আরও একটু আপনার বেশি ছিল। নির্বাচনের আগেও একটা যেটা বললো যে 166টা যে পয়েন্ট সংস্কারের জন্য নির্ধারণ করছে, পুরাটা তো সংস্কার করতে গেলে বেশ কয়েক বছর লেগে যাবে, ঠিক আছে। কিন্তু একটা ন্যূনতম পরিমাণ একটা সংস্কার বা আমাদের রাষ্ট্রীয় কাঠামো, আমরা গত এতগুলো বছর স্বাধীনতার পর থেকে, এই যে আওয়ামী, বিএনপি বলেন, তারপর জাতীয় পার্টি বলেন, এদেরকে দিয়ে শাসিত হওয়ার পরে যে সিস্টেমে আমরা শাসিত হয়ে আসছিলাম, কোনো পরিবর্তন তো তেমন হয় নাই। যে আপনার মক্কায় যায় সেই আপনার মনে করেন হয়ে যায়, ঠিক আছে, হাজির হয়ে যায়, মানে যে আপনার ক্ষমতায় বসে সেই আপনার মনে করেন যে তাদের মতো করে আপনার চালায়। তো এইটার একটা পরিবর্তন জনগণের মধ্যে ছিল না, তা না, ছিল। যখন এই যে ভাই যে বলল যে নির্বাচিত সরকার, এই সরকার যখন দায়িত্ব নেয়, হ্যাঁ, নির্বাচিত সরকার নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা একটা মানে পার্টির প্রতি বা একটা রাজনৈতিক দলের প্রতি সমর্থনটা আপনার জাজ করি, ঠিক আছে, মানে মনে করেন মাধ্যমে, আপনার ভোটের মাধ্যমে। কিন্তু এই সরকারটা যখন আপনার ক্ষমতা নেয় বা গঠিত হয়, তখন কিন্তু বাংলাদেশের আপামর সবাই তাকে আপনার সমর্থন দিচ্ছিল, এর মধ্যে নো ডাউট, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু এই সরকারের আপনি যদি জরিপ চালান যে কোনো পদ্ধতিতে, সেই অবস্থানটা নাই। এটা কিন্তু এটার পিছনে সরকার যত যাই বলুক, মানে আওয়ামী লীগ বলেন, অমক বলেন, ফ্যাসিবাদ বলেন, বলেন, মূল দোষটা কিন্তু আপনার সরকারের ঘাড়ে গিয়েই পড়বে। কারণ যেগুলো হওয়ার কথা, আপনি যেগুলো বলতেছেন, এগুলো তো হওয়ার কথা আমরা জানি, তাহলে সেগুলো ধরেই আপনার কর্মকাণ্ড পরিচালনা করাটা দরকার ছিল। আজকে যদি সরকারের গ্রহণযোগ্যতাটা ওই প্রথম দিককার মতো থাকতো, তাহলে আমি যেটা বলতেছি, এই যে রাজনৈতিক দলগুলোর যে চাপাচাপি বা সংস্কার ছাড়া ন্যূনতম সংস্কার করে নির্বাচন, এইটা ধোপে টিকতো না, ঠিক আছে। সমস্যা হচ্ছে কি, সরকারের নিজস্ব খুঁটিটাই আপনার দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার কারণে সরকার তার অবস্থানটাকে সুসংহত রাখার জন্য এই যে ছাত্রদের সংগঠন থেকে শুরু করে এভরিথিং সব কিছু নিয়ে একটা মনে করেন যে কেন দুর্বল হলো? এত সমর্থন নিয়ে যে সরকার আসলো, অভ্যুত্থানের একটি সরকার আসলে এই সরকার জনগণ কি চায় এই জিনিসটাই মনে হয় বুঝতে আপনার অসমর্থ হচ্ছে। আমরা অস্বীকার করি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মাথার উপর না বসতেন, তাহলে যত অভিজ্ঞ লোকই আপনার ওই জায়গায় বসুক না কেন, বাংলাদেশ ইন্ডিয়া যেভাবে আপনার অপপ্রচার চালাচ্ছিল, হ্যাঁ, তাতে কোনো কেউই আপনার টিকতে পারতো না। মানে ওনার কারণে আমরা হয়তো মৌলবাদী তকমা থেকে আপনার মনে করেন যে রক্ষা পাচ্ছে, অমুক কিছু পাচ্ছে, কিন্তু দেশের অভ্যন্তরে জনগণ যেটা চাচ্ছিল, জনগণের চাওয়াটা ওনারা আপনার মনে হয় ধারণ করতে পারে, হ্যাঁ, আপনার ধারণ করতে পারে না। এখনও আপনি দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে এখনও জনগণের মধ্যে আপনার হতাশা আছে। একটা জিনিস দেখেন, একটা কিন্তু আপনার সাধুবাদ, কিন্তু আমরা যেরকম সমালোচনা করি আবার সাধুবাদ দিতেও একটু কার্পণ্য করি, আজকে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের একজনকে আপনার সাধুবাদ দেওয়া যেতেই পারে। এই আপনার সময়, রোজার সময় যতটুকু চেষ্টা সে করছে এবং যতটুকু সম্ভব হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য, এইভাবে যদি এই সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয় পরিশ্রমটা করতো এবং নিজ নিজ অবস্থান থেকে জনগণকে বলার মতো, মানে দৃশ্যমান তাদের অ্যাচিভমেন্ট যদি শো হতো, তাহলে কিন্তু তাদের জনপ্রিয়তাটা সে আগের মতোই থাকতো, তাহলে আর এত আপনার বিতর্ক তৈরি হতো না, ঠিক আছে। তারা যা করতে চাইতো সেটা আপনার করতে পারতো। আজকে
আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এখনও সমালোচনা হচ্ছে। স্বাস্থ্য খাত বলেন, অমুক খাত বলেন, কোন খাতটাতে এই আমি যদি তুলনামূলক চিত্র ধরি, এই বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে তুলনা করলে কোন খাতটা আপনার দৃশ্যমান আপনার মনে করেন একটা আপনার মনে করেন জনগণের মধ্যে আপনার প্রভাব তৈরি করতে পারে নাই। আর আরেকটা হচ্ছে যেটা পারছে আপনার ডক্টর ইউনূস মহোদয় তার দেশের বাইরে আন্তর্জাতিকভাবে ঠিক আছে একটা গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে পারছে। আজকে যে জাতিসংঘের মহাসচিব যিনি আপনার আসলেন 4 দিন আপনার থাকলেন দেশে, এটা কিন্তু ডক্টর ইউনূসের সরকারকে আন্তর্জাতিকভাবে একটা স্টেবল কন্ডিশনের বার্তাটা আপনার মনে করেন দিছে, ঠিক আছে। হ্যাঁ, আজকে যে আপনার রোহিঙ্গাদের 1 লাখ রোহিঙ্গাদের নিয়ে যে আমরা ইফতার করলাম, এটা আমাদের একটা এই নাজুক অবস্থার মধ্যে আমাদের একটা সক্ষমতা আপনার মনে করেন প্রমাণ করছে ইন্টারন্যাশনাল। এই জিনিসগুলো ঠিক আছে, কিন্তু জনগণ, বাংলাদেশের জনগণ আন্তর্জাতিক সাধুবাদ না, তারা তাদের মতো করে বাঁচতে চায়, তাদের মতো করে একটা পরিবর্তন চায়, তাদের মতো করেই সব কিছু চায়, ঠিক আছে। এখন জনগণের হতাশার কারণেই এখন জনগণের মধ্যে থেকেও দাবি, একটা বছর থেকে দাবি উঠছে যে ভাই যত তাড়াতাড়ি পারে নির্বাচন দিয়ে, ঠিক আছে। আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শেখ রুবেল আলম, রুবেল ভাই, আমরা আপনার কাছে আবার যেতে চাই। ঐক্যমতের যে প্রচেষ্টা নিয়ে আমরা আলোচনা করতে চাই, তার আগে বাংলাদেশের রাজনীতির ধরন, গুণগত পরিবর্তন, বিশেষ করে শিক্ষার্থীদের নতুন দল, তাদের স্বপ্ন চাওয়া অনেক বেশি। তারা গণপরিষদ চায়, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান কার্যকর করা, বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা তৈরি করা। আসলে কি ধরনের ধারা তৈরি করতে চায় তারা, আসলে কোথা থেকে বেরিয়ে আসতে চায়, তারাই ভালো বলতে পারবে। কিন্তু আমি কোনো ধারা দেখছি না। আমি একটা গতানুগতিক রাজনৈতিক দল বাংলাদেশে 100-র উপরে যেগুলি আছে সেই ধারাই দেখছি, যদি গতানুগতিক বলেন। আর দায়িত্বশীল রাজনৈতিক দল তো 3-4টি বড় আছেই। এখন আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়েছে, রাজনৈতিকভাবে পতন হয়েছে, কিন্তু একটা সময় তো বড় রাজনৈতিক দল ছিল, একটা সময় ছিল। বিএনপি বড় রাজনৈতিক দল আছে, জনপ্রিয় রাজনৈতিক দল আছে, তারপরে জামাত জাতীয় পার্টির অবস্থান আছে, এটা প্রতিষ্ঠিত। আর বাকিতে 100-র উপর রাজনৈতিক দল আছে। আমি নতুন কিছু তাদের মধ্যে দেখছি না, আমি পাইনি এরকম। কেন এখন যদি বলেন পাইনি কেন, ধরেন তাদের আত্মপ্রকাশের সাথে যদি ধনী ব্যক্তিরাই পাশে থেকে সহযোগিতা করে, তো বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলির সাথে তো ধনী ব্যক্তিরা জড়িতও আছে এবং পার্লামেন্টেও থাকছে তো, আওয়ামী লীগও থেকেছে, বিএনপিও থেকেছে। আবার ধরেন জানাজা যাওয়ার জন্য বাহক যদি হয় হেলিকপ্টার, তো সেটা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত। আপনার 5 স্টার হোটেলে যদি ইফতার পার্টি হয়, সেটা তো বাংলাদেশে প্রতিষ্ঠিত। অতিথি তো আপনি নতুন আনলেন কি, আনলেনটাকে? আর আপনি যা বলছেন, আমি বারবার বলছি, যেগুলি কিছুটা কাল্পনিক, কিছুটা অবাস্তব, অপ্রাসঙ্গিক বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্র, শাসন কাঠামো তো শাসনতন্ত্রে, হ্যাঁ, সেই শাসন কাঠামো বা শাসনতন্ত্রের রাজনৈতিক ব্যবহার হয়েছে বিধায় আওয়ামী লীগ 17 বছরে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে ফ্যাসিজম কায়েম করেছে। ত্রুটি ওইটুকু জায়গায়। এখন সরকার বলছে কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে আরও পরে। আমি তো কমটাও জানলাম না, বেশিটাও বুঝলাম না, সেটা কি কেউ জানে? আবার ধরেন একটি রাজনৈতিক দল নিবন্ধন পায়নি, কিন্তু মনে হয় যে তারাই সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাহলে বাকি 100টা রাজনৈতিক দল বাংলাদেশে আছে, তাদের ভূমিকাটা কই? তাদের তো ডাকা হচ্ছে না, তো বৈষম্য তো আছেই। আবার আপনি বলছেন কিছু কিছু এইসব বিষয় আমাদের সাথে একমত হলে আমরা নির্বাচনের ব্যবস্থা করে দেব। নির্বাচনের ব্যবস্থাটা রাজনৈতিক দল করে, নতুন গঠিত রাজনৈতিক দল তার প্রধান নির্বাচনের ব্যবস্থা করে দেবেন, এই নিশ্চয়তা দেয় জাতিকে। তার মানে সেখানে কর্তৃত্ববাদী রয়েছে, তা অর্থের মোহ আছে, অস্বচ্ছ ট্রান্সপারেন্ট না অর্থ ব্যয়ে, আপনি গণমানুষের সাথে মিশছেন না, আপনার আবার কর্তৃত্ববাদী আছে, সরকারের সহায়তা আছে। তো এটা যদি হয় তাহলে তো আপনার পরিবর্তিত কোনো রাজনৈতিক দল দেখছি না। সেই জন্য বলছি যে বাংলাদেশের রাজনৈতিক দলের গতানুগতিক একটা রাজনৈতিক চরিত্র দেখছি নতুন রাজনৈতিক দলের মধ্যে, আমি ভিন্ন কিছু পাচ্ছি না। এবং জনগণ এগুলি পছন্দ করে না এবং জনগণের সাথে সম্পৃক্ততাও নেই। যদি বলেন ছাত্র জনতার অভ্যুত্থান বলা হয়, রাজনৈতিক দলটি ছাত্রদের, জনতা তো পেলাম না একজনও। অভ্যুত্থানকারী কারা ছিল? আছে কি? সব রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আছে সবাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে। তো সেইগুলি তো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে। আরেকটা কথা আমার একটু বলার আছে, ধরেন সংস্কার, বিচার, নির্বাচন, এ বিষয়ে এই জাতির কোনো দ্বিমত নাই, ফ্যাসিবাদের দোসর ছাড়া। তো সেটা প্রত্যেকটাই প্রয়োজন এবং প্রত্যেকটাই প্রয়োজনীয় সময় হবে। সেটাকে যখন আপনি একটার সাথে একটা শর্ত জুড়ে দেন,
তখন বুঝতে হবে যে গণতন্ত্রের সাথে এবং মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে আপনি রাজনীতি করতে চাইছেন না। আপনি এই তিনটি শব্দ সংস্কার, বিচার এবং নির্বাচনকে নিজের পক্ষে বা অনুকূলে ব্যবহারের একটা হীন চেষ্টা আপনার আছে, যে রাজনৈতিক দলটি চায় তাদের আছে। সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং সেভাবে বাংলাদেশের মানুষ মেনে নেবে না এবং রাজনৈতিক সমর্থন দিবে না। যারা নতুন দল করেছে তাদের প্রতি আমার আহ্বান। আরেকটা কথা ভাই বলছিলেন যে দ্রুততম নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, এই জন্য তারা চায় না। বিএনপি মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে। নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, এই জন্য 17 বছর আমরা আন্দোলন করেছি। আমরা এখনও চাই গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিতে জনগণ যাকে বেছে নেবে সেই নির্বাচিত হবে এবং সেটাই আমাদের চাওয়া। সে ব্যাপারে আমরাও নিজেরা ক্ষমতায় যদি যাই সংস্কারে বদ্ধপরিকর। এখনও বলছি, সরকার যদি নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করে আমাদের সেখানে সম্মতি আছে এবং আমরা সহযোগিতার জন্য প্রস্তুত। এখন বলা হচ্ছে আরেকটা কথা যে পরিবর্তন তো হলো না, বিএনপি আসছে, আওয়ামী লীগ করেছে, জাতীয় পার্টি করেছে। না, পরিবর্তন হয়েছে। গত 17 বছরে একটা দানবীয় সরকার গায়ের জোরে জনগণের উপর চেপে বসেছে, পরিবর্তন হয়নি। পরিবর্তন না হলে বাংলাদেশে আমরা 5 বা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাইনি। নিশ্চয়ই জনগণ আমাদের উপর আস্থা রেখেছে। আমরা তো একবারই ক্ষমতায় যাইনি যে না মানুষ আমাদের কাছ থেকে সুশাসন পায়নি, সেবা পায়নি, তা তো আপনি বলতে পারছেন না। পরিবর্তন হয়েছে। যেমন আমি একটু শেষ করে দিবি প্লিজ। যেমন ধরেন সংবিধানকে প্রায় বলা হয় সংবিধান আওয়ামী লীগের মতো ব্যবহার করেছে, বিএনপির মতো ব্যবহার করেছে। খুবই একটা আপত্তিকর কথা। আওয়ামী লীগ 4th সংশোধনী করে বাকশাল করেছিল দলের স্বার্থে, নিজেদের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে। আমরা 5ম সংশোধনী করে বহুদলীয় গণতন্ত্র করেছি, সব রাজনৈতিক দল এবং সব রাজনৈতিক দর্শনের রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার স্বার্থে। তাহলে ভিন্ন। আচ্ছা, আমরা 12th সংশোধনী করেছিলাম, আপনি জানেন, সংসদীয় পদ্ধতির সরকার, কারণ গণতন্ত্রের জন্য সবচেয়ে বেস্ট পদ্ধতির সরকার। সেটা আমরা করেছি দলের স্বার্থে না তো, ব্যক্তির স্বার্থে না তো, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আওয়ামী লীগ 15th সংশোধনী করেছে কি করে? সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে নিজেরা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য। তাহলে ব্যক্তির সাথে, দলের স্বার্থে। আমরা তা তো করিনি। আমরা করেছিলাম ভোটাধিকারের সাথে, গণতন্ত্রের স্বার্থে। আবার দেখেন, আমরা যখন আপনার করেছিলাম 13th সংশোধনী, সেটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিলাম। তত্ত্বাবধায়ক সরকার মানে কি? একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সব রাজনৈতিক দল, সব ভোটার, সব প্রার্থী সমান সুযোগ পাবে, সেই জন্য করেছিলাম। আমরা যে মেজর 3 বার সংবিধান সংশোধন করলাম, টোটাল করেছি 4 বার। তো তা তো সব জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, ব্যক্তির স্বার্থে না। যেটা আওয়ামী লীগ করেছে 17 বছর যে কোনো মূল্যে ক্ষমতায়, বিশেষ করে ষোড়শ সংশোধনী, আপনার নিশ্চয়ই মনে আছে যে ইমপিচমেন্টের যে ক্ষমতা আমাদের সংসদের কাছে নিয়ে চলে গেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে। তার মানে আওয়ামী লীগের হাতে অথবা সংসদ সদস্যদের হাতে, রাজনৈতিক ব্যক্তিদের হাতে। এটা আওয়ামী লীগ করেছে বারবার। সেটা 4th সংশোধনী বলেন, সেটা 15th সংশোধনী বলেন, সেটা ষোড়শ সংশোধনী বলেন, আমরা তা করিনি। এই জন্য বলছি যে বিএনপি, হ্যাঁ, আওয়ামী লীগ 17 বছর দুঃশাসন, অপশাসন করেছি বিদায় সব রাজনৈতিক দল, বিএনপি, জাতীয় পার্টি এভাবে বললে সেটা হয় কি, রাজনীতির প্রতি অনীহা সৃষ্টি করা হয়, বিদ্বেষ তৈরি করা হয়। যে যেটা করেছে, হ্যাঁ, বিএনপির ভুল ত্রুটি থাকতে পারে, সেটা নিয়ে আমরা কারেকশন হয়ে আবার জনগণের কাছে যাব। কিন্তু আমরা একবারও বলিনি যে আওয়ামী লীগের পতন হয়েছে বা আওয়ামী লীগ থাকাকালীন তুমি সরো, আমরা ক্ষমতায় যাব। গ্রহণযোগ্য নির্বাচন চাওয়া, ভোটের ভিত্তিতে ক্ষমতায় যেতে চাওয়া এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাওয়া, এটা রাজনৈতিক দলের দায়িত্ব। তাহলে সেই কাজটি করছি আমরা। ঢালাওভাবে বলে কেন বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেতে চাই? নতুন বন্দোবস্ত যারা যেতে চায় তারা নতুন রাজনৈতিকভাবে আসতে চায়, বন্দোবস্ত না। যাদের আশাটা দেখলাম অতি সম্প্রতি, তাদের তো নতুন বন্দোবস্ত পেলাম না। দেখলাম যে আগের চেয়ে আরো দানবীয় আসার প্রক্রিয়া, দানবীয়ভাবে আসার প্রক্রিয়া আমি দেখলাম। আমি যেটা দেখেছি, আমি যেটা বুঝেছি আর কি। তো আপনার কর্তৃত্ববাদ আছে, আপনি চাপ প্রয়োগ করছেন, আপনি একটা নতুন রাজনৈতিক দল করে শর্ত জুড়ে দিচ্ছেন যে এইটা মানতে হবে, সেটা মানতে হবে, তা নাহলে নির্বাচন হবে না, একমত হও তারপরে নির্বাচন। এটা যারা বলেন এবং ভাবেন, সেটা কি নতুন বন্দোবস্ত? নাকি একটা স্বৈরাচারকে হটিয়ে দিয়ে আরেকটা স্বৈরাচারের পেতাত্ব আমরা কোনো কোনো সময় দেখতে পাই? সেটা কাম্য নয়। আমরা বলি যে জাতীয় নাগরিক আপনার পার্টি, তারা জনকল্যাণের রাজনীতি করুক, ব্যতিক্রম রাজনীতি নিয়ে আসুক, রাজনৈতিক প্রতিযোগিতা থাকুক। আমরা তো বলেছি বারবার যে ভাই, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশের রাজনীতির একটা শূন্যতাও আছে। ঠিক আছে, তারা পূরণ করার জন্য এগিয়ে আসুক। যেমন আপনি আপনার মূলনীতি এখনো ঠিক করেন নেই, আপনার ঘোষণাপত্র তৈরি করেন নেই, আপনার গঠনতন্ত্র তৈরি করেন নেই। আগামীতে নির্বাচন আপনি ম্যানিফেস্টো নিয়ে যাওয়ার জন্য কাজ করেন, জনগণের কাছে যান। আপনি যে সেকেন্ড রিপাবলিক চান, আপনি কি গণপরিষদ চান, ঠিক আছে, এগুলি নিয়ে আপনি
অগ্রাধিকার ভিত্তিতে ম্যানিফেস্টো তৈরি করে জনগণের কাছে যান, ভোটে নির্বাচিত হয়ে বাস্তবায়ন করেন। জনগণ সাথে থাকলে আমরাও বাধ্য এবং আমরাও সেগুলি মেনে নেব। কিন্তু আপনি শুধু চাপিয়ে দিতে চান ব্যক্তি ভাবনা, গোষ্ঠী ভাবনা এবং সরকারের আনুকূল্য থেকে, একটা অংশ থেকে, কিছু অংশ বাইরে, কিছু অংশ ভিতরে, এভাবে থেকে নতুন বন্দোবস্ত কারা করবে আমি জানি না। তবে নতুন ক্ষমতা লুবিতা দেখতে পাচ্ছি আমি নিশ্চিতভাবে। সেটি কাম্য নয়, সেটা কিন্তু গণতন্ত্র না, এবং সেটা কিন্তু জন্য মানুষ কিন্তু জীবন দেয়নি। এদেশে রাজনীতিবিদরা জীবন দিয়েছে, সাধারণ ছাত্ররা জীবন দিয়েছে, সাধারণ মানুষ জীবন দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, আনঅথরাইজ কিলিংয়ের শিকার হয়েছে। 17 বছর পুরা জাতি কিন্তু আপনার চরম মূল্য দিয়েছে, তাই না? আমরা পিছিয়েও গিয়েছি অনেক সূচকে, অনেক কিছুতে। সেইখান থেকে উত্তরণের জন্য এই নতুন বন্দোবস্ত না। আসেন জাতীয় ঐক্যমত দরকার, আসেন সমস্যাগুলি চিহ্নিত করি, আসেন প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি করি, আসেন নির্বাচনের ভিত্তিতে সংসদ এবং সরকার তৈরি করি, তারপর সৌহার্দ্যপূর্ণ ভিত্তিতে সেখানে যুক্তির ডিবেট হবে, আপনার প্রয়োজনের ডিবেট হবে। বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি, বাংলাদেশে কোন সংস্কার প্রয়োজন একমত হয়ে করব। কিন্তু যে প্রক্রিয়ায় নতুন বন্দোবস্ত চাচ্ছেন, তারা নতুন বন্দোবস্ত না, নতুন দখল প্রক্রিয়া আমার কাছে মনে হয়েছে। রুবেল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। রেজাউল ইসলাম ভুইয়া, রুবেল ভাই যেটি বললেন যে ক্ষমতা যাওয়া বা কোনো কিছু চাপিয়ে দেওয়ার মানসিকতা, এরকম একটি বিষয় নিয়েই নতুন দলের যে আবির্ভাব, তাদের ভিতরে কি সে বিষয়গুলো কাজ করছে কিনা? এটা ওনাদের কার্যক্রম যদি দেখেন তাইলে সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। আপনি যে কারণে গণউত্থান হয়েছে, এটার অন্যতম প্রধান হলো অবাধ, সুষ্ঠু এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন। এখন ওনারা প্রথমত হলো নির্বাচনই চাচ্ছে না, বিচার চাচ্ছে। বিচার করতে 5 বছর সময় লাগলো। ইউনূস সাহেব যদিও বলছে যে 5 বছরের একটু কম থাকতে চাই, একটু কমটা কতটুকু হতে পারে উনি তো এটা বলে নাই। একটু কম এরকমও তো হতে পারে 4 বছর 11 মাস, এটাও তো একটু কম। এখন 4 বছর 11 মাস যদি উনি থাকেন আর এর মধ্যে বিচার করেন, এটা কি জনগণ মানবে? এই চাপিয়ে দেওয়া জিনিসটা নিশ্চয়ই মানবে না। এখন তো মানে এই নতুন দল গঠন হওয়ার পরে এই সরকার একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে কিনা, এইটা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। কারণ ওনারা এই নতুন দলের পৃষ্ঠপোষক। আজকে যে বিচারের কথা বলছেন নতুন দলের আহ্বায়ক, উনি তো 6 মাস এই সরকারের অংশ ছিলেন। উনি কি দায়িত্ব পালন করেছেন এই 6 মাসে এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? উনি তো মাত্র কয়েকদিন হলো, শুক্র 8 দিন হলো সরকারের উপদেষ্টা থেকে চলে আসছে, ওনার তো দায়িত্ব ছিল। এখন উনি বের হয়ে আইসা এই বিচারের সামনে নিয়ে আসলো, 72-এর সংবিধান ফেলে দেবেন। আপনার এইটাও তো মনে রাখা দরকার, আপনার সরকারটা কিন্তু 72-এর সংবিধান অনুসারে শপথ গ্রহণ করেছেন। আপনি গণভোট করে যদি নতুন সংবিধান আনেন, তাহলে এই সরকারটা তখন আর বৈধ সরকার হিসেবে থাকবে? কারণ ওই নতুন সংবিধান অনুসারে তো তারা শপথ গ্রহণ করে নাই। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আইন শৃঙ্খলা কিছু সংখ্যক সংস্কার আছে যেটা রাজনৈতিক দলগুলার ছাড়াও প্রয়োজন নেই। আমি মনে করি রাজনৈতিক দলগুলা জনগণের প্রতিনিধিত্ব করছে, তাদের সাথে সকল ব্যাপারে আলোচনা করা উচিত। আর এটা না হলে আপনি কি সংস্কার করবেন, রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাইকে বাদ দিয়ে সেটা জাতির সামনে পরিষ্কার করা দরকার, এবং সেটা করতে পারবেন কিনা এর একটা মতামত নেওয়া দরকার। এর বাইরে এটা করা খুব কঠিন হবে। এখন যে অবস্থা বঙ্গুর অর্থনীতি আমাদের, এখন দেখেন 1 লক্ষ কত হাজার টাকার ঘাটতি বাজেট আছে, বিদেশি ঋণগুলা পরিশোধ করার একটা আছে। আপনি এই ব্যাপারগুলার কীভাবে দেবেন এটা আমরা দেখতে পাচ্ছি না। গত 7 মাসে কোনো প্রকার বিনিয়োগ কিন্তু বাইরের থেকে আসে নাই, এবং এই অন্তর্বর্তী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন বা অন্য যে কোনো সরকার বলেন, অস্থায়ী সরকার, সেই সরকারের অধীনে বড় রকমের বিনিয়োগ অতীতে আমরা দেখি নাই, এখনও দেখছি না, আগামী দিনও হবে না। তাহলে আপনি এই যে ঘাটতি বাজেট, এই বঙ্গুর অর্থনীতি, এটাকে বাঁচানোর জন্য আপনাকে কী করা দরকার? আপনাকে কিছু সংস্কার শেষ করে একটা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে একটা স্থায়ী সরকার নিয়ে আসা দরকার। এটা রুবেল ভাইয়ের বিএনপি যাবে না অন্য কে যাবে, এটা ভিন্ন জিনিস। যাকে জনগণ ভোট দেবে সে যাবে। ওই সরকার আসার পরে আপনার সামনে তো ভয়াবহ একটা অর্থনৈতিক সংকটের দিকে আমাদের দেশ আগাচ্ছে। সেই অবস্থাকে আমাদের উত্তরণ করতে হবে। উত্তরণের জন্য একটা স্থায়ী সমাধান দরকার। স্থায়ী সমাধানটা কি? স্থায়ী সমাধান হলো এই একটি ইলেকশনের মধ্য দিয়ে একটি সরকারকে নিয়ে আসা। অনির্দিষ্টকালের জন্য আপনি ঝুলিয়ে রাখবেন যে সংস্কার এবং হওয়ার পরে হবে। 166টা যে প্রস্তাবনা সংস্কারের আসছে প্রশ্ন, এইটা আসলে এতগুলা দরকার আছে কিনা, এটারও তো একটা ব্যাপার আছে।
আমাদের দলের পক্ষ থেকে 19টা সংস্কারের প্রস্তাব আমরা কমিশনের কাছে জমা দিয়েছি, বিএনপি মেবি 31টা জমা দিছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো জমা দিয়েছে। সবগুলা যদি একসাথে আসে তাহলে আমি তো অনেক ক্ষেত্রে দেখছি যে আমাদের এবং বিএনপি এবং অপরাপর দলের কিছু আছে 70 ধারার ব্যাপারে, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর 2বার বেশি না হওয়ার ব্যাপারে অনেকগুলা কমন এসে পড়ছে। বাকি এতগুলা কোথা থেকে আসলো, সেটা কতদিন লাগবে এটা ইয়ে করতে, এটা কিন্তু একটা বিরাট ইয়ের ব্যাপার হয়ে দাঁড়াইছে। এখন ওনারা নতুন বন্দোবস্তের কথা বলছে, আমরা তো নতুন বন্দোবস্তের কোনো কিছু দেখছি না। আগে সংসদ দখল করে নিয়েছিল ব্যবসায়ীরা, আমরা বলতাম যে রাজনীতিবিদদের কাছে আর নাই, রাজনীতি নেই। এখনও তো আন্ডারগ্রাউন্ডে তাই দেখতেছি, যেরকম রাজকীয় আত্মপ্রকাশ হইল, তারপরে রাজকীয় ইফতার পার্টি হইল, একটা নতুন দল যারা করেছেন তাদের শীর্ষ পর্যায়ে যারা আছে, কেউ কি কোটিপতি, কেউ কি শিল্পপতি, সবাই ছাত্র থেকে সদ্য ইয়েতে যাওয়া, তারা এই কোটি কোটি টাকা কোথা থেকে পাচ্ছে। এখন আপনি আগে যেভাবে দোষ দিচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে যে তারা এই কাজ করছে, আপনি কিন্তু সেই কাজটাই করছেন। তাহলে আপনার নতুন বন্দোবস্তটা কি? নতুন বন্দোবস্ত কি এই যে আপনি 72-এর সংবিধানকে ফেলে দিবেন, এটা নতুন সংবিধান, নতুন বন্দোবস্ত? এর বাইরে তো আর কোনো বন্দোবস্ত দেখছি না। এখন এই বর্তমান যে সংবিধান আছে, আপনি যদি সংবিধান পরিবর্তনের কথা বলেন তাহলে এই সরকারের আন্ডারে এটা করার কোনো সুযোগ নেই। সামনে নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার যদি মানে 200-র উপরে পায় কোনো দল বা সবাই মিলে যদি একটা ঐক্যমতে আসে, তাইলেও কিন্তু সংবিধান পরিবর্তন করার কোনো সুযোগ নেই, সেখানে সংবিধান সংস্কার করতে পারবে। ফয়সাল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। প্রকৌশলী আজিজ মিসির সেলিম যেটি বলছিলেন যে সংস্কার বাস্তবায়ন বা সংস্কার করার ক্ষেত্রে যে পদক্ষেপ নেবে, সেটি আসলে এই সরকার নেবে না নির্বাচিত সরকার নেবে? যেটি রেজাউল ইসলাম ভূঁইয়া বলছেন যে নির্বাচিত সরকারই সেই পদক্ষেপগুলো গ্রহণ করবে। তাহলে নির্বাচন হতে দেরি কেন, বা ডিসেম্বর পর্যন্ত আসলে যাওয়ার কোনো সুযোগ আছে? নির্বাচিত সরকারের পক্ষে যে কোনো পদক্ষেপ, যে কোনো ইনিশিয়েটিভ নেওয়াটা অনেক সহজ, ঠিক আছে, বা আপনার ইয়েতে আমি যেটা মনে করি যে এই সরকারের জন্য সেটা কঠিন ছিল না, কিন্তু সরকার নিজেই কঠিন করে ফেলছে। সরকারের কিছু মন্ত্রণালয় ভিত্তিক নিয়োগগুলা, যেগুলোর সাথে ওই মন্ত্রণালয়ের কার্যক্রমের সাথে আপনার একটা জাহাজ, তার ক্যাপ্টেন যদি সেই জাহাজ সম্পর্কে বা তার যদি কোনো অভিজ্ঞতাই না থাকে, জাহাজটা চলতে পারে না, ঠিক আছে। তো মন্ত্রণালয়গুলোতে যে লোকগুলোকে ক্যাপ্টেন হিসাবে বসানো হয়েছে, তাদের আপনার ব্যর্থতার কারণেই আজকে সরকারের আপনি যেটা বলতেছেন, হ্যাঁ, এটা আপনার মনে করেন যে তারা আর কোনো সিদ্ধান্ত ওইভাবে নিতে পারতেছে না। এই কারণে তাদেরকে বিভিন্ন জনের সাথে বসতে হচ্ছে, জানতে হচ্ছে, তারপরে আপনার মনে করেন যে ঐক্যমত তৈরি করার চেষ্টা করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। একটা জিনিস দেখেন, আপনি যত যাই বলেন, আজকে যদি আমি যেটা বললাম যে ভাইকে যেটা বললাম যে বিএনপি ক্ষমতায় যাবে, এটা আমি কেন বলছি, এটা আমি কোনো ইয়ের দিক থেকে বলি, কারণ নৌকা অলরেডি আপনার মনে করেন ডুবন্ত, ঠিক আছে, হ্যাঁ, বড় দুইটা দলের মধ্যে আছে আপনার মনে করেন। আর বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর চাইতে আপনার মার্কা দেখে বেশি। সো মার্কা আছেই একটা, এখন ধরতে গেলে ধানের শীষ। আর যে কোনো কারণেই হোক আপনার লাঙ্গল আপনার মানে একটা আপনার বিতর্কিত পজিশনে চলে গেছে, ঠিক আছে, তারা এককভাবে ওই পর্যায়ে নাই, সেই সেন্স থেকে বলছি। তবে আমি যেটা আপনার কোশ্চেনের যে উত্তরটা দিতে চাচ্ছিলাম, যে নির্বাচিত সরকারের মাধ্যমে এই যে 166টা যে আপনার আইটেমগুলো ঠিক করা হয়েছে, হ্যাঁ, আমার মতে এখন যেটা করা উচিত, যে কোনোভাবেই হোক এই দলগুলোর কাছ থেকে এমন একটা নেওয়া উচিত যে তারা নির্বাচিত হওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে যেন এই কাজগুলো কমপ্লিট করতে বাধ্য, এখানেই তো ঐক্যবদ্ধ বাধ্য হয়, ঠিক আছে, হ্যাঁ। এখন লিখিত তাদের কাছ থেকে তো লিখিত চাচ্ছে, এখন দেখা যাক ওনারা কিভাবে। কিন্তু শুরুতেই লিখিত প্রস্তাবনা দিয়েছে তারা, তারপরে সংস্কার কমিশনের এই প্রস্তাবনা, এরপরে হচ্ছে তারা ঐক্যমত পৌঁছাবে যেগুলো, সেগুলো আসলে ঠিক করতে না। ঐক্যমত তো চাচ্ছে মনে হয় যে এই সরকার কি করবে, মানে এই সরকার কোন কোন সংস্কারগুলো করবে, এইটা আপনার মানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনার মতামত দিচ্ছে, যে ঐক্যমতের ভিত্তিতে প্রত্যেকটা রাজনৈতিক দল যেন, ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো যে পয়েন্টগুলো বলবে যে এই সরকার কমপ্লিট করবে, সেই কাজগুলো তারা করবে। আমি আপনার যতটুকু বুঝি, ঠিক আছে, আর বাকিগুলো তারা আপনার নির্বাচিত সরকার করবে। তো নির্বাচিত সরকারের জন্য বাকিগুলো করতে বাধ্য হয়, এরকম একটা কিছু আপনার মনে করেন যে তৈরি করাটা আপনার উচিত। আর নির্বাচনই তো আসলে হচ্ছে গণতন্ত্রের সব কিছু, ঠিক আছে। তো নির্বাচন শুধু এই সরকারকে ফেয়ার নির্বাচন করলে তো হবে না, ফেয়ার নির্বাচন যেন ধারাবাহিকভাবে একের পর এক হয়, সেই পথটাও তৈরি করে আপনার দিতে হবে, ঠিক আছে। এই সকল জিনিস থেকে চিন্তা করলে
নির্বাচনের বিকল্প কোনো কিছু নাই। এখন সেটা ডিসেম্বরে বলেন আর আপনার জুনে বলেন, নির্বাচন তো দিতেই হবে। আর একটা জিনিস বলেন, সংস্কারের জন্য জনগণের শুধু নির্বাচিত মানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত দিলে তো হবে না, জনগণের আস্থাটাও অর্জন করতে হবে। আপনার আমি মনে করি না যে এই সরকার এই গত 6 মাসে তেমন কোনো কাজ করে নাই, বেশ কিছু কাজও আপনার মনে করেন করছে, কিন্তু সেগুলো কি জনগণের কাছে তারা আপনার তুলে ধরতে পারছে? জনগণ জানে? যদি আপনি নিরপেক্ষভাবে কোনো জনগণকে রাস্তায় ডেকে যদি জিজ্ঞেস করেন যে এই সরকারের সফলতা দু একটা বলেন, তো পারবে না বলতে, কিন্তু আছে, সফলতা আছে। তারা নিজেরা যতটুকু কাজ করছে সেটাও আপনি তুলে ধরতে পারেন। এটা হচ্ছে রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে, ঠিক আছে? আজকে এই যে যেটা ভাই যেটা বললো নতুন দলের এই যে মানে 5 স্টার হোটেলে ইফতার করা, তারপর আপনার মনে করেন যে ইয়েতে আপনার হেলিকপ্টারে আপনার মনে করেন যে জানাজা, এগুলো কিন্তু রাজনৈতিক অনভিজ্ঞতা। আপনি যখন একটা দলকে আপনার নিজের সময়মাত্র একটা দল রিফর্ম করতেছেন, আপনি দলটা তো এলিট শ্রেণীর জন্য না, আপনাকে এই দলটাকে প্রমাণ করতে হবে যে এটা সাধারণ জনগণের জন্য। আপনার উচিত ছিল টিএসসিটাকে একদিন আপনি নিয়ে টিএসসিতে ফ্লোরে আপনি মনে করেন যে চটটা বিছায় আর লোকজনের এই সমস্ত লোকজনের দাওয়াত দেন, তারা এসে চটে বসে আপনার লোকজন দেখুক, ঠিক আছে? আর আপনি হেলিকপ্টার চলবেন কেন? আপনি জনগণকে দেখানোর জন্য তো আপনি গাড়িও আপনার তা ব্যবহার করবেন না। আপনার মাথায় যদি আপনার ইয়ে থাকে, আপনি এখন টেম্পুতে যাবেন, টেম্পুতে চড়বেন, জনগণকে বুঝাবেন যে ভাই দেখো আমি তোমাদের লোক। এটাই তো রাজনীতি নাকি? আপনার রাজনীতির শুরুতেই যদি দেখান যে আমি মনে করেন, এটা আসলে এদের রাজনৈতিক অনভিজ্ঞতা এবং এদেরকে পরামর্শ দেওয়ার মতো লোকেরও আপনার মনে করেন যে অভাব আছে। এখন যারা তাদের পিছনে ইনভেস্ট করতেছে, পরামর্শ দিচ্ছে, এরা সবাই সমাজের এলিট শ্রেণীর। এলিট শ্রেণীর দল হয় তো টিকে থাকা যাবে না, বুঝছেন? প্রকৌশলী আজিজ মিসির সেলিম, নতুনকে তো স্বাগত জানাতে হবে না, আমরা তো জনগণ তো স্বাগত আপনার জানাচ্ছি, কিন্তু জনগণ যদি দেখে যে এদের কার্যক্রম শুধুমাত্র আপনার জানাজাতে যাওয়া, আমি জানাজাতে আপনার কেন গেলাম? একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। ভাই একদম ক্লিয়ার কাট কথা, রাজনৈতিক ফায়দা নিতে যায় যে হেলিকপ্টারটা যে আমি ব্যবহার করলাম, এটা নিয়ে যে একটা সমালোচনা হবে, এটাকে আমি এটা জানার জন্য মানে বিশেষ কোনো আপনার এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ে না। অথচ আমি এই কাজটা কেন করলাম? আমার লাভের চাইতে আপনার মনে করেন লসটা হলে বেশি। জনগণ আপনার বলতেছে হেলিকপ্টার নিয়ে আপনার মনে করেন তার আপনার যাওয়া লাগবে, তার টাকাটা আসলো কোথেকে? ইফতার পার্টি আপনি করবেন না কেন? ইফতার পার্টি জেলায় জেলায় করবেন। আপনি সাধারণ মানুষের মতো আপনি করেন। আপনার 5 স্টার হোটেল 9,000 10,000 টাকা আপনার আপনি বলতেছেন যে হোটেল আমাদেরকে ডিসকাউন্ট দিছে, অমক দিছে, কিন্তু ইফতারটা কিন্তু 5 স্টার হোটেল হয়েছে। 5 স্টার হোটেলে এই দেশের কয়জন মানুষ যেতে পারে? এটা হচ্ছে রাজনৈতিক অনভিজ্ঞতা। আমি তাদের দোষ দিচ্ছি। আমি আমার কথাগুলো কেন বলতেছি জানেন? আওয়ামী লীগ এখন গণ কেস ধরে নেন, সত্যিকারের কথা বলতেছি। আবার কবে আপনার ইয়ে হবে? বিএনপি এখন 1 নম্বর দল, জাতীয় পার্টি আছে। বাংলাদেশে আর একটা গণতন্ত্রের স্বার্থে একটা বড় রাজনৈতিক দলের আপনার প্রয়োজন হয়ে পড়ছে। যদি এই দলটা ওই পর্যায়ে যাইতে চায়, তাহলে তাদের মেন্টালিটি, তাদের কথাবার্তা সব কিছু সাধারণ লোকজনের মতো আপনার হওয়া লাগবে। তাদের কাপড় চোপড় বেশভূষাও আপনার তাই আপনার হওয়া লাগবে, তাদের চলাফেরা সব কিছু আপনার হওয়া লাগবে। তাদের কথার মধ্যে যে ওই যেটা বললো ভাই, যে কথার মধ্যে চাপ দেওয়া, যে আমরা এটা করে দেবো ওইটা করে দেবো, এই সমস্ত কথা না, কথার ভাষাটা আপনার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? যেন জনগণ মানে এই যে সরকারের যে তার একটা পার্ট, এটা যেন জনগণ আপনার টের না পায়। তো এই জিনিসগুলো আসলে পরামর্শ দেওয়ার মতো আমি জানি না ভাইদের রাজনীতি। আমরা আর একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ঐক্যমত্যের প্রচেষ্টা নিয়ে যে আলোচনা করছিলাম, রবিউল ভাই, আমরা আলোচনা শেষ করতে চাই। ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে তখনই যখন সমমনা মানসিক উদারতা আসবে। আমরা দেখি যে বাংলাদেশের রাজনীতির যদি একদম শুরু থেকেই ধরি, ছাত্র রাজনীতির কথাই ধরি আমি, সেখান থেকেই তো আসলে একটা মতদ্বৈধতা, একটা বিভাজন, একটা পরস্পর বিরোধী একটি অবস্থান, সহিংসতা, অনেক কিছু দেখছি। আমরা দেখলাম বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ড, যেটির আজ হাইকোর্টে রায় বহাল রাখা হলো। আপনি দেখছেন, মানে আবরারের পরিবার পক্ষ থেকে বলা হচ্ছে ছাত্র রাজনীতি যেন এরকম আর না হয়, মানুষের কল্যাণে যেন হয়। সেই ছাত্র রাজনীতি, আপনি নিজে সেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এখন এই অবস্থায় শিক্ষার্থীরা নতুন দল করছে, কিন্তু মূল জায়গায় কিন্তু সবার মানসিকতা একরকমভাবে প্রকাশ পাচ্ছে না। ঘাটতি আছে, দেশপ্রেমের ঘাটতি আছে, জবাবদিহিতার ঘাটতি আছে, রাষ্ট্রটাকে ওন করার ক্ষেত্রে ঘাটতি আছে, এবং এখনো পর্যন্ত প্রাধান্য পাচ্ছে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, এটা প্রাধান্য পাচ্ছে। এর থেকে বেরিয়ে আসা দরকার। এটা ভাই বলছিলেন
রেজাউল ভাই, রেজাউল ভাই, যে ব্যবসায়ীরা প্রাধান্য ছিল 69% ব্যবসায়ী মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গিয়েছিল, রাজনীতিবিদ ছিল মাত্র 5% 5%। গত 17 বছর। এখন তো দেখছি ছাত্রদের পার্লামেন্ট হবে, ব্যবসায়ীদের আধিক্য, ছাত্রদের আধিক্য, রাজনীতিবিদরা রাস্তায় রাস্তায় ঘুরবে, এরকম মনে হয় আর কি। মানে রাজনীতির প্রতি অনীহা, রাজনীতিবিদদের প্রতি ধরেন নিধন, দমন, তারপর হচ্ছে ট্যাগ লাগিয়ে দুর্নীতিবাদ সাজানো, দায়িত্ব পালন করে না, ব্যর্থ ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু এক ধরনের রাজনৈতিক, আরেক ধরনের হচ্ছে আপনার যেটাকে বলা হয় বিরাজনীতিকরণের অংশ এগুলি। এটা কিন্তু এটা আছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক দলের ভুল ত্রুটি থাকবে, নেতারও ভুল ত্রুটি থাকবে, তার থেকে সে ধাপে ধাপে শানিত হবে, ধাপে ধাপে পরিশুদ্ধ হবে, এবং একটা সময় গণতন্ত্র একবার স্থায়ী এবং সার্বজনীন রূপটা নেবে। উন্নত গণতন্ত্রের দেশে তাই হয়েছে। এখন ধরেন বলা হচ্ছে নতুন সংবিধান, আমি ওই বিস্তারিত যাব না, সময় অত নাই। মনে রাখা দরকার, সংবিধান যখন সংশোধন হয়, প্রত্যেকটাই নতুন সংবিধান, সংশোধনের পরে ওটা নতুন করে নতুন আঙ্গিকে আসে, নতুন আঙ্গিকে আসে। আপনি যদি মেজর সংশোধন আমরা করি, যেগুলি অন্তরায় গণতন্ত্রের জন্য, যেগুলি রাজনৈতিক ব্যবহারে উদ্দেশ্য করেছে আওয়ামী লীগ, তার বাইরে আসতে পারলে নিশ্চয়ই যে সংশোধন হবে সেটাও নতুন সংবিধান। আরেকটা কথা মনে রাখা দরকার, সংবিধান পরিবর্তনশীল, এটা কোনো স্থায়ীভাবে না। ছাত্ররা যেভাবে বলতে চায় এটা স্থায়ী সমাধান চায়, তো সংবিধান তো পরিবর্তনশীল। মানুষের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে। সংবিধান কোনো স্থায়ী রূপ না, পৃথিবীর কোনো জায়গা না। আরেকটা কথা জানা দরকার, যে সংবিধান দিয়ে কখনো ফ্যাসিবাদী আটকানো যায় না। যে ফ্যাসিবাদী শক্তি তৈরি হয়, স্বৈরতান্ত্রিক শক্তি যেগুলি তৈরি হয়, স্বৈরশাসক যখন তৈরি হয়, সে সংবিধানও মানে না, জনগণও মানে না, সে শুধু গায়ের জোরে থাকতে চায়, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে থাকতে চায়। রাষ্ট্রযন্ত্র ব্যবহার যে করে তাকে সংবিধান দিয়ে রহিত করা যায় না। অবশ্যই এটা ঠিক আছে, এটা হচ্ছে রাজনৈতিক প্র্যাকটিস, জাতীয় স্বার্থ ঐক্যমত। এবং একটা বাক্য দিয়ে শেষ করবো, যে 5 বছর শেষে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে আসলেই আপনি পরিবর্তনটা স্থায়ী হবে, এছাড়া আপনি কোনো আইন দিয়ে পরিবর্তন করতে পারবেন না। ঐক্যমত্যের কথা বলছি, ঐক্যমত্য যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, তার ভবিষ্যৎ আসলে কি, তার ফল কার কাছে যাবে, আর যদি ব্যর্থ হয় তার দায় বা কে নেবে? ব্যর্থ হওয়ার সুযোগ নেই, ব্যর্থ হলে সেটা জাতির জন্য ক্ষতিকর হবে। তবে ঐক্যমত্য সব বিষয় হবে না, জাতীয় স্বার্থ এবং ধরেন গণতন্ত্র, দেশের মানুষের বৃহত্তর স্বার্থে আমাদের কিন্তু একমত হতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্বে একমত হতে হবে, সেই জায়গা আমাদের একমত হতে হবে। কিন্তু পথ তো ভিন্ন থাকবে, আপনার আদর্শ ভিন্ন, আপনার দল ভিন্ন, আমার দল ভিন্ন, আমার আদর্শ ভিন্ন, আপনার পন্থা এক, আমার পন্থা এক, এটা উন্মুক্ত থাকতে হবে, এটা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দিন শেষে যেখানে আমাদের হবে, যে আমরা যখন দেখব যে না, মেজরিটির ভিত্তিতে এবং জনমতের ভিত্তিতে এই স্বার্থটি জনকল্যাণের, সে ব্যাপারে আমরা একমত থাকব, সেখানে আমরা দ্বিচারিতা করব না, সেখানে আমরা বিভেদ তৈরি করব না, সেখানে আমরা বাদ প্রতিবাদে যাব না। শেখ রবিউল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নিয়ে আলোচনা শেষ করবো। মোহাম্মদ রেজাউল ইসলাম ভাই, আলোচনা শেষ করতে চাই, অভ্যুত্থান পরবর্তী সময়ে জন আকাঙ্ক্ষা ঝুঁকিতে পড়বে কিনা যদি ঐক্যমত্য না হয়? ঐক্যমত্য না হলে জন আকাঙ্ক্ষা তো কিছুটা ঝুঁকিতে পড়তেই পারে। আপনি বিরাজনীতি করেন, রাজনীতি থেকে সরে আসতে হবে। আপনাকে রাজনীতিতে বিভাজন সৃষ্টির যে প্রক্রিয়া, এটার থেকে আসতে হবে, নাহলে আপনার এটা বিফল হওয়ার, বা আপনি যেটা বললেন এটা হওয়ার সম্ভাবনা আছে। আপনি সিপিপির অফিস ভাঙার ঘোষণা দেন, আপনি জাতীয় পার্টির ইফতারে বাধা দিচ্ছেন, করতে দিচ্ছেন না। আপনি বাক স্বাধীনতাকে আগে যেভাবে হরণ করছে তার চেয়ে বেশিভাবে হরণ করতে চান। যে প্রতিষ্ঠানের যে কাজ, আপনি সেই কাজটা সেই প্রতিষ্ঠানকে করতে দিচ্ছেন না, আপনি ডিকটেট করছেন, প্রতিষ্ঠান আপনার ডিকটেশন শুনতে বাধ্য হচ্ছে, এটা আমরা দেখছি। এই প্রক্রিয়া যদি চালু থাকে, সেখানে কর্তৃত্ববাদী প্রতিষ্ঠিত হবে, সেখানে গণতন্ত্র বা সব মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে জিনিসটা প্রতিষ্ঠিত হওয়ার পরে সেটা হবে না। এবং এই অবস্থা চলতে থাকলে যে প্রাণ গিয়েছে, যে আহত হয়েছে, চোখ গিয়েছে, এই উত্থানের ফলাফলটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা যে জিনিসটা সবচেয়ে বড় ইয়েতে পড়ছি, ক্রাইসিসে পড়ছি, আমার কাজ কি, আমি কতটুক করব, এটা আমি বুঝতে পারছি না। আমি একটু আগে বললাম যে ওই নতুন দলের আহ্বায়ক নির্বাচন দিয়ে দিচ্ছে, তাহলে নির্বাচন কমিশনের কাজটা কি? এটা তো একটা স্বাধীন প্রতিষ্ঠান। তো স্বাধীন প্রতিষ্ঠান তফসিল ঘোষণা করবে, নির্বাচনের ব্যবস্থা করবে, তার আন্ডারে নির্বাহী বিভাগ থাকবে, সমস্ত কিছু করবে। তো উনি যদি ঘোষণা করে দেয়, তাহলে নির্বাচন কমিশনকে বাদ দিয়ে দেন। আগামীকাল একটা অর্ডিন্যান্স জারি করে যে বাংলাদেশে নির্বাচন কমিশন যেটা ছিল এটাকে বিলুপ্ত ঘোষণা করা হলো।
আপনি বিচার কিভাবে হবে এটাও ডিকটেট করতেছেন। তাহলে বিচার বিভাগের যে স্বাধীনতা এবং বিচারকদের যে বিচার করার সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যখন আপনি ক্ষতিগ্রস্ত করবেন তখন আপনার এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। আজ আলোচনা শেষ করতে চাই, আপনাকে করা উচিত। অসংখ্য ধন্যবাদ প্রকৌশলী আজিজ মিসির সেলিম। আলোচনার শেষ দিকে চলে এসেছি। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কি মনে করেন যে রাজনীতিতে একটা বড় সংকট এখনো রয়ে গেছে? সংকট মানে কি, আমি সত্যিকার কথা বলি, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলতে বলেন, আমি বলতে চাচ্ছি যে ডিসেম্বরের আর 9 মাস বা মনে করেন যে আরও কয়েক মাস, 9 মাস বা বাকি, আমি শেষ দিকে খুব বড় মাপের একটা অস্থিরতা এবং মারামারি, কাটাকাটি, হানাহানির আশঙ্কা দেখতে যাচ্ছে। যদি বিএনপি এত বড় রাজনৈতিক দল, সে যদি স্যাক্রিফাইস করে যদি একটা পর্যায়ে না আসে, ঐক্যমত যদি আমরা যে বর্তমানে যে অবস্থা তাতে ঐক্যমত হওয়ার কোনো আশঙ্কা মনে করেন যে খুব একটা দেখা যাচ্ছে না। যদি ঐক্যমতে না আসা যায়, খুব বড় মাপের একটা আবার অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এটা আমি আপনার মনে করি। ঠিক আছে, বড় দল কেন সে স্যাক্রিফাইস এখন এটাই হচ্ছে কথা হচ্ছে যে আমি কেন বললাম বিএনপির ভাই আছে, বিএনপি অনেক বড় দল। আমি যেটা বিশ্বাস করি, এখন হোক আর 1 বছর পর হোক আর 2 বছর পর হোক, ভাই ভোট হলে কিন্তু এই যে ভাই হয়তো বলবে যে ভোট হলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তারাই আসবে। তারা কতটুকু কি করবে জানি না, তবে যে অবস্থা, যে মানে ছাত্ররা বা সরকার যেভাবে বা যেটা করতে চাচ্ছে বলে মনে হয়, ঠিক আছে, তাতে মনে হয় একটা ঐক্যমত না হলে একটা মানে অস্থিতিশীল রয়ে যায়। জি, প্রকৌশলী আজিজ মিসির সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ রবিউল আলম এবং অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভুঁইয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃ প্রচার সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গে থাকুন।